বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু বিধাতার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বাংলা বিএ সম্মান দ্বিতীয় বর্ষের মধ্যযুগের কবিতার মানসিংহ ভবানন্দ উপাখ্যানের উপর আলোচনা করব। যেহেতু তোমাদের পরীক্ষা কাছে, তো আজকের ক্লাসে আমি পুরো মানসিংহ ভবানন্দ উপাখ্যানের উপর সার্বিক পর্যালোচনা করব। তো সে পর্যালোচনার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমে আমরা গঠনগত বিষয় নিয়ে আলোচনা করব। গঠনগত বিষয়ের দিকটা যদি আমরা দেখি তো দেখব যে কবিতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তন্ময় কবিতা আর অন্যটি হচ্ছে মনময় কবিতা। মনময় হচ্ছে যে মনের যে আকস্মিক আবেগ বা মনের যে বিষয়গুলো সেটাকে কেন্দ্র করে মনময় কবিতা লেখা হয়, যেটাকে আমরা গীতি কবিতা বলতে পারি। আর তন্ময় হচ্ছে বস্তুনিষ্ঠ কবিতা, যেমন কাহিনী কাব্য, গাথা কাব্য, মঙ্গল কাব্য, মহাকাব্য, এরকম বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। তো সেদিক বিবেচনা করলে আমাদের মানসিংহ ভবানন্দ উপাখ্যানটি হচ্ছে মঙ্গল কবিতা। মঙ্গল কবিতা হচ্ছে পৃথিবীর মঙ্গল সাধনার্থে যে কাব্য লেখা হয় তাকে মঙ্গল কবিতা বলা হয়। এটি পুরোপুরি ধর্মনির্ভর সাহিত্য, মধ্যযুগের একটি বিশেষ স্থান দখল করে আছে। মঙ্গল কবিতা কে আমরা বলতে পারি যে কোনো দেবী পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার যে কাহিনী, কোনো ধর্মকে ঘিরে, সেটাই হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য 8 দিন পালাকারে গাওয়া হতো এবং প্রতিদিনকে আবার দুই ভাগে ভাগ করা যায় এবং এটা গায়নের মাধ্যমে গাওয়া হতো। আজকের যে আমাদের যে আলোচনার বিষয়, যেটি হচ্ছে মানসিংহ ভবানন্দ উপাখ্যান, ভারতচন্দ্র রায় গুণাকার বিরচিত। এটি একটি অন্নদা মঙ্গল। অন্নদা হচ্ছে যে দেবী দুর্গার অপর একটি নাম হচ্ছে অন্নদা, যে অন্ন বা খাবার দিয়ে তার ভক্তদের তুষ্টি সাধন করেন, সেজন্যই নাম করা হয়েছে অন্নদা মঙ্গল। তো অন্নদা মঙ্গল কাব্যের প্রথমত যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আমরা দেখব যে এই কাব্যের মাধ্যমে সেই যে অনার্য দেবী, আমাদের এ দেশীয় দেবী যে দুর্গা, সেই দুর্গাকে আর্য দেবতাদের উপর প্রাধান্য বিস্তার করা হয়েছে। সে আর্য বা বেদে যে দেবতা রয়েছে সেখানে কিন্তু দেবতার প্রাধান্য রয়েছে, কিন্তু মঙ্গল কাব্যের মাধ্যমে সেই আর্য দেবতাদের উপর এ দেশীয় যে মাতৃতান্ত্রিক পরিবার বা এদেশীয় যে ধর্মীয় যে বিশ্বাসের আবেশে দুটো মিলিয়ে যে পুরাণ তৈরি করা হয়েছে, সেখানে আর্য দেবতাদের উপরেই কি বলে যে অনার্য দেবী দুর্গাকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। তো এই বিষয়টি এই বইয়ের আমরা শেষের দিকে দেখব। শেষের দিকে যে একটা বিষয় রয়েছে সেখানে তোমরা খেয়াল করবে যে এখানে অষ্টমঙ্গলার মাধ্যমে দেবী দুর্গাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং দেবী দুর্গাকে সমস্ত দেবতাদের উপর
প্রাধান্য বিস্তার করে দেবী দুর্গাকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করা হয়েছে। সেই অষ্টমঙ্গলার যে একটি মঙ্গল হচ্ছে পঞ্চম সাপের ফলে, মানে এখানে আমরা যে লাইনগুলো একটু দেখতে পারি, পঞ্চমে সাপের ছলে আনেনু ধরণের তলে নলকুবেরে এই গ্রামে, ভবানন্দ তুমি সেই চন্দ্রিনী পদ্মিনী এই চন্দ্রমুখী পদ্মমুখী নামে। সেই যে পঞ্চম যে মঙ্গল, সেই যে কাহিনী, যে কুবের, এখানে স্বর্গের যে কুবের রয়েছে, এখানে হিন্দু ধর্ম মতে কুবের হচ্ছে ধন সম্পদের যে দেবতা, তার ছেলে যে নলকুবের, সেই নলকুবেরকে সাপের মাধ্যমে, সাপ মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি বর দেওয়ার মাধ্যমে মর্তে প্রেরণ করা হলো, এবং সে মর্তে প্রেরণের মাধ্যমে ভবানন্দ মজুমদার নামে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলো। আর এই ভবানন্দ মজুমদারের কাহিনী নিয়েই হচ্ছে মানসিংহ ভবানন্দ উপাখ্যান বা অন্নদা মঙ্গল। এই সেই ভবানন্দ মজুমদারের যে ষষ্ঠতম পুরুষ, সেই হচ্ছে কৃষ্ণচন্দ্র রায়। কৃষ্ণচন্দ্র রায় বা আমরা কৃষ্ণচন্দ্র মজুমদারও বলতে পারি। সেই কৃষ্ণচন্দ্র নদিয়ার যে রাজা বা কৃষ্ণনগরের যে রাজা কৃষ্ণচন্দ্র রায়, তার যে ষষ্ঠতম পূর্বপুরুষ হচ্ছে ভবানন্দ রায়। সেই ভবানন্দ রায়ের যে কাহিনী, সেটাই হচ্ছে এই মানসিংহ ভবানন্দ উপাখ্যান। আর এই কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার এই রাজকবি হচ্ছেন আমাদের ভারতচন্দ্র রায় গুণাকার। এবং এই কৃষ্ণচন্দ্রের রাজসভা আমাদের সাহিত্যে একটি বিশেষ স্থান দখল করে আছে। কেন? এই কৃষ্ণচন্দ্রের রাজসভার মাধ্যমে বাংলা সাহিত্যের বিস্তার ঘটেছিল। এবং আমরা যে গোপাল ভাঁড় নামে যে বিখ্যাত ব্যক্তির নাম শুনে থাকি, সেই গোপাল ভাঁড়ই হচ্ছে এই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন অমাত্য ব্যক্তিদের মধ্যে ছিলেন। এখন যদি তোমাদের এরকম কোনো প্রশ্ন আসে যে মানসিংহ ভবানন্দ উপাখ্যানের মাধ্যমে কিভাবে এদেশীয় দেশপ্রেমের মাধ্যমে এদেশীয় অনার্য দেবীকে আর্য দেবতাদের উপর প্রাধান্য বিস্তার করেছে, তাহলে তোমরা এভাবে জিনিসগুলো বের করে তোমাদের লিখতে হবে। এখন যদি আমরা আরেকটা বিষয় যে চণ্ডী মঙ্গলের দিকেও তাকাই, যে সেই কালকেতু উপাখ্যান যে রয়েছে সেই মঙ্গল কাব্যের, সেটার যে অন্নদা মঙ্গল যে মানসিংহ ভবদান, সেটা বৈশিষ্ট্য কি? কালকেতু উপাখ্যানের মধ্যে আসলে দেবীকে নিম্ন শ্রেণী মানুষের মাঝে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এখানে মানসিংহ ভবানন্দ উপাখ্যানের মাধ্যমে সেই দেবীকে একটি বিশেষ শ্রেণী, যে সেই শিক্ষিত শ্রেণী ভবানন্দ মজুমদার যে কানন্দ ছিল, সেই স্থানে প্রতিষ্ঠিত করেছে। আরো অনেকগুলো বিষয় রয়েছে, আমরা যদি সেগুলো তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো। এখন এই অন্নদামঙ্গল কাব্যকে, অন্নদামঙ্গল কাব্যের যে কবি ভারতচন্দ্র রায় গুণাকার, সে বলা যেতে পারে যে মধ্যযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কবি। এবং এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন যে ভারতচন্দ্র রায় গুণাকারের অন্নদা মঙ্গল হচ্ছে রাজকণ্ঠের মণিমালার মতো। আরো অন্নদা মঙ্গল সম্পর্কে যদি আমরা প্রমোদ চৌধুরী একটি উক্তি খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাবো যে তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে তার একটি বিখ্যাত বা স্মরণীয় উক্তি, সেটা হচ্ছে যে ভারতচন্দ্র as a supreme literary craftsman will ever remain a master to us writers of the Bengali language. সুতরাং ভারতচন্দ্রের এই অন্নদা মঙ্গল বা মানসিংহ ভবানন্দ উপাখ্যান মধ্যযুগের বাংলা সাহিত্য এবং সমগ্র বাংলা সাহিত্যের একটি বিশেষ স্থান দখল করে আছে। তো এই আলোচনা প্রথম যে বিষয়টি আমি বললাম, এবার আমরা যদি দ্বিতীয় যে বিষয়টি, সেটি যদি আমরা আলোচনা করি বা তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা দেখব যে ভারতচন্দ্র রায় গুণাকারের যে শিল্প সার্থকতা বা যে কবি প্রতিভার বিষয়টি, বা যদি আমরা বলতে পারি যে মানসিংহ ভবানন্দ উপাখ্যানে শিল্প মূল্য নির্ণয় করো, যে সেই শিল্প সফলতার যে বিষয়টি, সেটি আমাদের নির্ণয় করতে হবে।
তো সেটি নির্ণয় করতে হলে আমাদের প্রথমত যে বিষয়টি সেটি ভাষাগত এবং গঠনগত যে বিষয়টি রয়েছে এবং এটির মাধ্যমে যে ভাবগত যে আধুনিকতার বিষয়টি রয়েছে সেটি আমাদের বিচার করতে হবে। এবং ভারতচন্দ্র অবশ্যই সে মধ্যযুগের কেন আমরা বলতে পারি সমগ্র বাংলা সাহিত্যে তিনি যে ভাষার যে সুন্দর ব্যবহার করেছেন, ভাষার যে কৌশল অবলম্বন করেছেন, শব্দের যে কৌশল, সেটা অবশ্যই বাংলা সাহিত্যের জন্য এক অমূল্য সম্পদ হয়ে রয়েছে। এবং সেখানে তিনি কি বলে যে সংস্কৃত, আরবি, ফার্সি এবং দেশীয় শব্দ এই যে শিল্পী শব্দের যে সুন্দর ব্যবহার করেছেন সেটা কিন্তু খুবই একটি কি বলে লক্ষণীয় বিষয়। সেই সংস্কৃত শব্দের এবং সংস্কৃত যে অনুপ্রাস এবং বিশেষ বৈশিষ্ট্য সেটা কিন্তু এই কাব্যের মধ্যে এখানে প্রকাশ পেয়েছে। আমরা যদি প্রথম দিকের যে লাইনগুলো একটু তোমরা খেয়াল করো, যে অন্নপূর্ণা অপর্ণা অন্নদা অষ্টভুজা অবয়া অপরাজিতা অচ্যুত অনুজা। এখানে তোমরা খেয়াল করবে যে প্রত্যেকটা যে আদ্য লাইনের আদ্যানুপ্রাস, ঠিক আছে, অনুপ্রাস, আদ্যানুপ্রাস অ দিয়ে যে সুন্দর একটা অনুপ্রাসের সৃষ্টি করেছেন এবং সেই বিষয়গুলো এখানে শব্দ কৌশলী হিসাবে আমরা বলতে পারি। তারপরে যে বিষয়টি রয়েছে তিনি যে কি বলে এখানে আমরা যে সংস্কৃত শব্দের যে ব্যবহার, সেই যে সংস্কৃত শব্দের গুরু গম্ভীর যে বিষয়গুলো, যে শব্দের যে আভিজাত্যের যে বিষয়টি, সেটিও এখানে তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো আমরা দেখতে পাবো যে যদি লাইনগুলো পড়ি তো আমরা এই বিষয়টা এখানে দেখতে পাই। সেটা হচ্ছে প্রসিদ মাতর অঙ্গদে ধরা প্রদে ধনপ্রদে পিনাকি পদ্ম পানি পদ্মজনী সম্য সম্মদে। এই যে সংস্কৃত শব্দের ব্যবহার করেছেন, সেই যে সংস্কৃত শব্দের গুরু গম্ভীর শব্দের যে সমাবেশ ঘটেছে, এটা একটি লক্ষণীয় বিষয়। এবং সব ধরনের শব্দের যে তিনি কুশল হিসাবে যে শব্দের যে সুন্দর বিন্যাস করেছেন সেই বিষয়টি। এবং ধনাত্মক শব্দের যে ব্যবহার, সেটা কিন্তু যে আমাদের সাহিত্যের জন্য একটা বিশেষ ধনাত্মক শব্দের মাধ্যমে যে শব্দ ঝংকারের তৈরি করেছেন, সেটাও আমরা এখানে দেখতে পারি। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, ধু 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 নৌবাদ বাজে ঘুন ঘরম্ব বম বম দমাদা দমদম ঝনন্য ঝমঝম ঝাঁঝে কত নিশান ফর ফর নিনাদ ধর ধর কামান গড়গড় বাজে। অথবা আমরা যদি বলি মহারুদ্র রূপে মহাবেগ সাজে ভবম বম ভবম বম সিংহাঘোর বাজে। এই যে ধনাত্মক শব্দের এই যে ধ্বনি মাধুর্যের সৃষ্টি করেছেন এই বিষয়টি। আর যে বিষয় রয়েছে যে এই কাব্যের তার যে চরণ বা পংক্তিগুলো তিনি এই কবিতার জন্য লিখেছেন, সেটা আমাদের পুরো বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের জন্য প্রবাদ বা প্রবচন রূপেও কিন্তু স্বীকৃত হয়েছে। যেমন ঈশ্বরী পাটনির মুখ থেকে যখন উচ্চারিত হয় নগর পুরিলে কি দেবালয় এড়ায়, অথবা মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, আরো যে লাইনগুলো রয়েছে সেখানে দেখতে পাবো অদম উত্তম হয় উত্তমের সাথে। এভাবে যে বিভিন্ন লাইনগুলো যদি আমরা এখানে পর্যালোচনা করি, সে লাইনের মাধ্যমে আমরা দেখতে পাবো যে এখানে ময়মনসিংহ ভবানন্দ উপাখ্যানের যে শিল্প সফলতা, সেই বিষয়টি এ সম্পর্কে কবি নিজে ভারতচন্দ্র রায় গুণকার নিজেই যে তার কাব্যে যে উক্তিটি করেছেন সেটা কিন্তু আমরা দেখতে পারি। সেটা হচ্ছে, এবং সেক্ষেত্রে পয়ার মানে হচ্ছে, তোমরা তো জানো যে অক্ষরবৃত্তর যে 14 মাত্রা বিশিষ্ট যে ছন্দ, সেটি ব্যবহার এখানে তিনি করেছেন। তারপরে তিনি ত্রিপদী, লঘু ত্রিপদী, তারপরে কি বলে দীর্ঘ ত্রিপদী, দীর্ঘ চৌপদী ছন্দে
ব্যবহার করেছেন তিনি এই কাব্যে। আমরা যদি যে কোনো লাইন এখানে কাব্যের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি, যেমন মজুমদার কহে জাহাপনা সালামত, দেবতার নিন্দা কেন করো হযরত। এটাই হচ্ছে সেই পয়ার ছন্দ। প্রতিটা লাইনে 14টি অক্ষর রয়েছে এবং প্রতি চরণে একটি ভাব সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে। সুতরাং তিনি এখানে পয়ার ছন্দের ব্যবহার করেছেন। এবং তিনি যে ত্রিপদী ছন্দের বিষয়টা তো তোমরা জানোই, সেটা হচ্ছে যে ত্রিপদী যেখানে রয়েছে সেই ত্রিপদীর যে পর্বগুলো সেটাকে একদম আলাদা করে এখানে লেখা রয়েছে। সুতরাং সেগুলো যদি আমরা দেখি তো ত্রিপদীর ক্ষেত্রে এখানে আমরা দেখবে যে প্রতিটা পর্ব আলাদা করে। এটা যদি আমরা কবিতার চরণগুলো বা পংক্তিগুলো চরণগুলোই খেয়াল করি তাহলে আমরা এটা বের করতে পারবো। আর তোমরা তো জানো যে ছন্দের পর্ব হচ্ছে যে বিষয়টি, সেই পর্বটা এখানে, যেমন যশোর নগর ধাম, প্রতাপ আদিত্য নাম, মহারাজা বঙ্গ কায়স্থ, নাহি মানে পাশায় কেহ নাহি আটে তাই, ভয়ে যত ভূপতি দ্বারস্থ। এই যে প্রতিটা পর্বকে আলাদা আলাদা করে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ত্রিপদী ছন্দ। সুতরাং তার কাব্যে এই বিভিন্ন ছন্দের যে সমাহার ঘটেছে সেটাও আমরা শিল্প সফলতার ক্ষেত্রে একটি আলোচ্য বিষয়। এরপরে এই কাব্যের মাধ্যমে শিল্প বা কবি প্রতিভার যদি আমরা আলোচনা করি বা শিল্প সার্থকতা যদি আমরা আলোচনা করি, যে সে আধুনিকতার যে বিষয়টি, সে আধুনিকতার বিষয়টি এখানে কিন্তু লক্ষণীয়। যে ধর্মীয় কাব্য হলেও সেই ধর্মীয় কাব্যের মাধ্যমে যে মানবতার কথা বলেছেন, যে মানুষের কথা বলেছেন, সেই বিষয়টি সাধারণ মানুষের কথা বলেছেন, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বলেছেন। এবং তখনকার যে এই কাব্যে যে আমরা বাদশাহ এবং ভবানন্দ মজুমদারের কথোপকথনের মধ্যে ধর্মের অন্তঃসার শূন্যতার মধ্য দিয়ে রাষ্ট্রীয় যে বিষয়গুলো, বর্গীর যে বিষয়গুলো এবং দুই ধর্মের মিলনের কথা যে বলেছেন, দুই ধর্মের আসল যে কথা বলেছেন, এই যে মানবিকতা বোধ ধর্মীয় কাব্যের মধ্যে দিয়ে তিনি যে প্রকাশ করেছেন, এবং এই বিষয়গুলোকে বিবেচনা করলেই আমরা এখানে বলতে পারি যে একটি মানবতা বোধের তৈরি করেছেন। এগুলো সব মিলিয়ে আমরা কিন্তু তার কাব্যের শিল্প সার্থকতা নির্ণয় করতে পারি। তারপরে আমরা এই কাব্য যদি একটু পর্যালোচনা করি, তারপরে যে বিষয়টি আসে সেটিকে আমরা ইতিহাসের যে বিষয়টি সেইটি নিয়ে আমরা এখন আলোচনা করতে পারি। এই কাব্যের মধ্যে যে ইতিহাসের যে বিষয়টি, ইতিহাসের বিষয়টি কিভাবে এসেছে সে বিষয়টা। যে তোমাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে যে মানসিংহ ভবানন্দে ঐতিহাসিক চরিত্র আছে কিন্তু ইতিহাস নেই, তো সেক্ষেত্রে আমাদের কি কি জিনিস বিচার করতে হবে? যে আমরা দেখব যে এখানে যে ইতিহাসের যে আশ্রয় নেওয়া হয়েছে সেটা যে আমাদের সত্যিকার ইতিহাস রয়েছে তার সাথে কতটুকু সামঞ্জস্য সেই বিষয়টা। এখন যদি আমরা সেই বিষয়টি আলোচনা করি তাহলে আমরা এই কাব্যের প্রধান চরিত্র সেগুলো আমরা বিশ্লেষণ করতে পারি। যে ভবানন্দ মজুমদারের ঐতিহাসিকতা কি? আসলে ভবানন্দ মজুমদার ছিলেন রাম সমদ্দার নামে এক ব্যক্তির ছেলে। সেই ভবানন্দ মজুমদার ছিলেন হুগলির কানুঙ্গ, এবং সেই কিন্তু এই কৃষ্ণচন্দ্র রায়ের যে রাজবংশ তার প্রতিষ্ঠাতা। তো এটা হচ্ছে স্বাভাবিকভাবে যে আমরা লৌকিকভাবে যে পেয়ে থাকি ইতিহাসের আশ্রয়, কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকার তার কাব্যের প্রয়োজনে তার সৃষ্টিশীলতার মাধ্যমে সেখানে একটা অলৌকিকতার আবেশ ছড়িয়ে দিয়ে সেই যে স্বর্গের যে দেবতা কুবেরের ছেলে রূপে এই ভবানন্দ মজুমদারকে এই পৃথিবীতে নিয়ে আসেন। এই অলৌকিকতা, তার যে
আসলে তার যে দেবীকে প্রতিষ্ঠিত করার জন্য, ধর্মীয় মাহাত্ম্য তৈরি করার জন্যই তিনি এটা তৈরি করেছেন, সেই বিষয়টি সেটা আমাদের নির্ণয় করতে হবে যে সেটার সাথে আমাদের যে এই পৃথিবীর যে আমরা যে ইতিহাস পাই তার সাথে কতটুকু সামঞ্জস্য রয়েছে। তারপরে যে চরিত্র আসে মানসিংহ চরিত্র ব্যাপারটা, মানসিংহ ছিল সেই যে মোগল যে আকবরের পরে যে দিল্লির যে সম্রাট জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীরের সেনাপতি হচ্ছে মানসিংহ। এখন সেই মানসিংহ বাংলায় এসেছিল সেই মোগল রাজত্বের তার মোগল রাজত্বের যে আধিপত্য সেটা বা মোগল রাজার যে বিস্তার, তার জন্য তিনি বাংলায় এসেছিলেন। এবং বাংলায় আমরা ইতিহাস থেকে যেটা পাই, যশোর এবং খুলনার যে ইতিহাস রয়েছে সেখান থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখব যে তিনি বাংলাদেশে এসেছিলেন নিশাখা এবং কেদার রায়ের সাথে তিনি যুদ্ধ করেছেন। কিন্তু প্রতাপ আদিত্যর সাথে তার যুদ্ধ আদৌ হয়েছে কিনা এই বিষয়টি ইতিহাসে তেমন লক্ষ্য করা যায় না। সুতরাং ভারতচন্দ্রের সম্পূর্ণ কাল্পনিকভাবে তিনি এটি তৈরি করেছেন তার বিশেষ সৃষ্টিশীলতার জন্য, তার বিশেষ দেবী মাহাত্ম্য প্রচার করার জন্য, এবং তার কাব্যের যে বিশেষ লক্ষ্য ছিল সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য। এরপরে যদি আমরা বাদশাহ জাহাঙ্গীর, মানে এখানে পাতশাহ হিসাবে পরিচিত এই বইয়ের মাধ্যমে, সে যে ভবানন্দ মজুমদারের সাথে যে কথোপকথন, এই বিষয়ে ইতিহাস কি বলে। সে দিল্লির সম্রাট এবং সে ছিল সম্রাট আকবরের পরে মোগল সম্রাট। তো তার সাথে একজন সামান্য জমিদার বা সামন্ত প্রভু এরকম কথোপকথনের বিষয়টি আমরা ইতিহাস খুঁজলে পাবো না। তবে কবি হয়তো তখনকার দিনের যে রাজনৈতিক পরিবেশ, তখনকার দিনের যে মুসলমান শাসকদের যে বিষয়গুলো রয়েছে, যে লিকেজ গুলো রয়েছিল সেগুলো আলোচনা করেছে। এটা কিন্তু অবশ্যই সত্য যে তখনকার দিনের যে মুসলমান রাজারা ছিল, তারা যে বা হিন্দুরা ছিল, তাদের মধ্যে যে সামঞ্জস্য ধর্মীয় বিষয়গুলোকে সেভাবে গুরুত্ব দিতে পারে নাই, যার ফলে যে আভ্যন্তরীণ যে কোন্দল হয়েছিল এবং বর্গীদের সাথে যে একটা বিরোধের তৈরি হয়েছিল, এবং আন্তঃকোন্দলকে কেন্দ্র করে কিন্তু এবং ইংরেজরা তাদের কৌশলের মাধ্যমে এদেশে ইংরেজ ইংরেজ শাসনের প্রতিষ্ঠা করেছেন সেই বিষয়টি। তো এভাবে তোমাদের এই প্রশ্নটির বা এই ধরনের যে বিষয়গুলো এখানে রয়েছে সেটা তোমরা এভাবে বিচার করতে পারো। তারপর যদি আমরা এই মানসিংহ ভবানন্দ উপাখ্যান কাব্যটি পর্যালোচনা করি তাহলে আমরা কি দেখতে পাবো। তো সেখানে এরকম এক বিষয়টা আসতে পারে, সেটা হচ্ছে যে মানসিংহ ভবানন্দ উপাখ্যানে উচ্চ বর্ণের চরিত্রের চেয়ে নিম্ন বর্ণের চরিত্রের সার্থকতা বেশি প্রকাশ পেয়েছে। এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে বাস্তবতা এবং নিম্ন বর্ণের চরিত্রের মাধ্যমে যে সার্থকতা তিনি দেখেছেন সেটাও কিন্তু একটা বিষয়। আমরা যদি এই এখানকার উচ্চ চরিত্রের মধ্যে উচ্চ বর্ণের বা উচ্চ বংশের চরিত্রের মধ্যে আমরা যেটা পাই, জাহাঙ্গীর, বাদশাহ, মানসিংহ, তারপরে ভবানন্দ মজুমদার, এদের চরিত্রে সে অতি বাস্তবতার ভাবে যে ক্ষুদ্র চরিত্র যেমন ঈশ্বরী পাটনি, তার মধ্যে কিন্তু অতি বাস্তবতা তুলে ধরেছেন। তখনকার সমাজের যে বিষয়টা একদম বাস্তবতার সাথে এবং সুন্দরভাবে তুলে ধরেছেন। যে ঈশ্বরী পাটনির মুখ দিয়ে যে সেই বিখ্যাত উক্তি নগর কুড়িলিকে দেবালয় এড়ায়, সেই বিষয়টি। তারপরে ঘেষেরানীর চরিত্রের মাধ্যমে যে বাস্তবতার কথা বলা হয়েছে, দাসু বাসুর মাধ্যমে যে চরিত্রগুলোর এখানে প্রকাশ ঘটেছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই কাব্যের মধ্যে দেখতে পাই। সেটাও তোমাদের মূল বইটি পড়ে সেগুলোর যথার্থতা তোমরা নির্ণয় করতে হবে। এবং আমি আজকে যে সংকেতগুলো তোমাদের দিয়ে দিচ্ছি সেই বিষয়গুলো তোমরা এই বইয়ের সাথে মিলিয়ে মূল বইটি থেকে বের করে করে তোমাদের আইডিয়াটা তৈরি করতে হবে, পরিকল্পনাটা মাথার মধ্যে রাখতে হবে। তখনই
তুমি তোমরা পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেটা কিন্তু লিখতে পারবে। এরপরে আমরা যদি এটা পর্যালোচনা করি তাহলে আর কি বিষয় আসতে পারে, এরকম একটা বিষয় এখানে আসতে পারে যে বিভিন্ন চরিত্রগুলোর বিশ্লেষণ বা চরিত্র নির্ণয় করা। সে চরিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা কি বলে ভবানন্দ মজুমদার এই মানসিংহ ভবানন্দ উপাখ্যানের যে নায়ক, ঠিক আছে, তার চরিত্র নির্ণয় করতে পারি। এরপরে যদি আমরা আরো বিশ্লেষণ করি তাহলে আর কোন বিষয়টি এখানে এসে যায়, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই কাব্যের মাধ্যমে সে যে ভ্রমণ বৃত্তান্তের যে ভ্রমণ কাহিনীর একটা বিষয় কিন্তু এই কাব্যের মধ্যে এসে গেছে, সেটাও কিন্তু একদম গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা বিষয়। এই কাব্যের মাধ্যমে যে দেশ বিদেশ বর্ণন যে বিষয়টি আসছে, তারপরে যে অযোধ্যার যে বিষয়টি আসছে, কাশীর বিষয়টি যে অত্যন্ত সুন্দরভাবে সেই রামায়ণের কথা এই ভ্রমণ বৃত্তান্তের মাধ্যমে ভ্রমণ কাহিনীর মতো করে তিনি এখানে বর্ণনা করেছেন, সেটাও একটা আলোচ্য বিষয়। কারণ ভবানন্দ মজুমদার তো ছিলেন বঙ্গের লোক এবং তিনি তার সেই জমিদারি প্রাপ্তির জন্য সে মানসিংহের সাথে দিল্লি গমন করেছিলেন। এই যে বাংলা থেকে তিনি যে দিল্লি গমন করেছিলেন, এই দিল্লির পথে যে প্রসিদ্ধ বাঙালির যে প্রসিদ্ধ স্থানগুলো রয়েছে এবং বাঙালির সেই বিষয়গুলো কিন্তু এই কাব্যের মাধ্যমে যেটি বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দর রূপে তিনি বর্ণনা করেছেন এবং সেটা ভ্রমণ কাহিনীর মতো এই কাব্যে এসেছে। আর একটা বিষয় পর্যালোচনা করলে আরো একটা বিষয় আসতে পারে যে তখনকার যে বাঙালির সামাজিক এবং সাংস্কৃতিক রূপটা কেমন ছিল সেই বিষয়টা, সেটার বর্ণনা কিন্তু এখানে যে বিভিন্ন রন্ধনের সামাজিক আচার ব্যবহারের যে বিষয়গুলো সেগুলো এখানে এসেছে। সেই দাসু বাসুর উক্তির মধ্যে দিয়ে দাসু বাসু যে তখনকার দিনে যে বাল্য বিবাহের যে ব্যাপারটা ছিল, সামাজিক যে খাবার দাবারের যে বিশাল বিভিন্ন ধরনের রন্ধনের কথা এখানে বলা হয়েছে এবং সামাজিক সাংস্কৃতিক বিষয়গুলো ঘেঁষে রানীর চরিত্রের মাধ্যমে বা দাসু বাসুর মাধ্যমে সমাজের চরিত্র এখানে অঙ্কন করা হয়েছে এবং বহু বিবাহের যে বিষয়টি বাঙালির আচার আচরণ সে বিষয়টিও এই কাব্যের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই বিষয়গুলো সুতরাং আমি যে বিষয়গুলো তোমাদের বললাম এই বিষয়গুলোই তোমরা মূল বইয়ের সাথে মূল যে বইটি আছে সেখানে খুঁজে বের করে করে পড়বে, তাহলে তোমাদের জন্য বিষয়টা এবং পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে শেষের দিকে, যেটা আমি মনে করি যে বলা উচিত যে এখানকার যে সাল, এই বইটি কখন রচিত হয়েছে, এই যে পুঁথি, এটা আসলে আমরা যে মানসিংহ ভবানন্দ উপাখ্যান এটা এক ধরনের পুঁথি বলা যেতে পারে। হ্যাঁ, এবং এই পুঁথিটা কিন্তু তখন মধ্যযুগে বিভিন্ন পুঁথির আসর বসতো। তোমরা যে পুঁথির নাম শুনেছো যে পুঁথি পাঠের আসর, হ্যাঁ, সেই যে পুঁথি পাঠ করা হতো এই বইগুলো এই এবং এগুলোই কিন্তু মানুষের মধ্যে সেই পুঁথি পাঠের মাধ্যমেও প্রকাশ করা হতো। এবং এখন আমরা বর্তমানে যেভাবে পাঠের মাধ্যমে জেনে পাঠ করে থাকি বা আবৃত্তির মাধ্যমে, কিন্তু মধ্যযুগে এটা পুঁথিপাঠের আসরের মাধ্যমে সবাইকে নিয়ে বসে সেটা পাঠ করা হতো এবং সবাই মন দিয়ে শুনতো। তাছাড়া এটা তো হচ্ছে কি বলে, যখন প্রথম যে তৈরি করা হয়েছিল সেখানে তো কি বলে গায়নরা বিভিন্ন নাচের মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে এই মঙ্গলকে গাওয়া হতো। এখন শেষের যে বিষয়টা আমি একটু এখানে উল্লেখ করবো, যেটা কে গিয়েছিলেন সেটাও কিন্তু এখানে এই কাব্যের মধ্যে আমরা পাবো। সেটা হচ্ছে ঢিউসাই নীলমণি কণ্ঠ অবরণ এই মঙ্গলের হবে প্রথম গায়ন। হ্যাঁ, সুতরাং নীলমণি এই গায়ন ছিল এবং ভারতচন্দ্র রায়গুণাকার এটি রচিত করেছেন, কিন্তু গায়ক প্রথম যে গায়ক সে কে ছিল নীলমণি। আর একটা বিষয় যে
কাল নির্ণয় পাণ্ডুলিপি পাঠ ও পাঠ সমালোচনা তোমরা যখন পড়বে যে এটা তো পাণ্ডুলিপি পাঠ বা সেখানকার যে সাল কিভাবে নির্ণয় করা হতো সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। তোমরা এখানে খেয়াল করবে, যেমন আমি পড়ি, বেদ লয়ে ঋষি রসের ব্রহ্ম নিরূপিলা, সেই শকে এই গীত ভারত রচিলা। এখানে এই পঙ্ক্তিটি লাইন বা এই চরণে খেয়াল করো, বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরূপিলা। তো কাল কিভাবে, তারা আগেরকার যুগের কবিরা কিন্তু তারা সেই কাব্যের মধ্যে তার পরিচয় এবং তখনকার সময়টা উল্লেখ করে যেতেন বিশেষ লাইনে, বিশেষ একটা বৈশিষ্ট্য বা বিশেষ কৌশলের মাধ্যমে। সেটা কি হচ্ছে, বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরূপিলা। আর এটা নির্ণয় করা হয় যে ডান থেকে আমাদের বামে যেতে হবে। তো বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরূপিলা, ব্রহ্ম মানে হচ্ছে একজন ঈশ্বর, রস, রস হচ্ছে যে 6 রকমের বাংলা সাহিত্যের যে রস রয়েছে সেই বিষয়টা। ঋষি, ঋষি হচ্ছে 7 জন, বেদ, বেদ হচ্ছে 4টি বেদ রয়েছে। সুতরাং সেই শকে মানে শকাব্দ, তাহলে এটা কত শকাব্দে তৈরি করা হয়েছিল? তাহলে ব্রহ্ম যদি 1 হয়, 1, 6, 7, 4, তার মানে 1674 শতাব্দে এই কাব্য রচনা করা হয়। সেটা কিন্তু কবি, যেটা আমি বললাম, তখনকার দিনের কবিরা তার পরিচয় কাব্যের মধ্যে এবং তার যে সময়টা সেটা কিন্তু উল্লেখ করতেন। সুতরাং আমরা এখানে দেখতে পাবো 1674 শতাব্দে এই কাব্যটি ভারতচন্দ্র রায় রচনা করেছেন। সেটা যদি তোমরা খ্রিস্টাব্দের সাথে তুলনা করো তাহলে হচ্ছে কি 1752 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায় গুণাকার এই মানসিংহ ভবানন্দ উপাখ্যান রচনা করেছেন। এখন আমি এখানে আমার পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে বিষয়টি আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটাই তোমাদের একটু স্মরণ করার জন্য আমি এখানে প্রেজেন্টেশন আকারে তোমাদের দেখলাম। তোমরা একটু খেয়াল করো যে কিভাবে কোন কোন বিষয়গুলো নিয়ে তোমরা প্রস্তুতি নিবে। দেখো, মানসিংহ ভবানন্দ উপাখ্যানের বিষয়বস্তু যেগুলো আমি আলোচনা করলাম তোমাদের সুবিধার্থে আবার সেগুলো এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ করলাম। তোমরা এগুলো তোমাদের খাতায় লিখে নিতে পারো। অনার্য দেবী দুর্গার সমাজের সম্মানিত স্থানে প্রতিষ্ঠান, সে বিষয়টা। ভারতচন্দ্র রায় গুণাকারের শিল্প সফলতা, যে কবি প্রতিভার যে বিষয়টি সেই বিষয়টি। তারপরে রয়েছে ভারতচন্দ্রের আধুনিকতা, তৎকালীন সমাজ ও সংস্কৃতি। তারপরে যে বিষয়টি রয়েছে সেটি কি, কাব্যের ঐতিহাসিকতা। এই বিষয়গুলো এরপরে নিম্ন বর্ণের চরিত্র অঙ্কন, এরপরে রয়েছে ভ্রমণ কাহিনী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শেষের দিকে চলে আসছি, আমি আমার ক্লাসের সমাপ্তি টানব। তো শেষের দিকে সব ক্লাসে আমি যে কথাটি বলি তোমাদের উদ্দেশ্যে, বর্তমান পরিস্থিতি সেই কথাটি আবার উল্লেখ করি যে হ্যাঁ, আমাদের অবশ্যই বিধি মেনে চলতে হবে এবং সেই
স্বাস্থ্যবিধি শুধু আজকের জন্য না, আমাদের সব সময় ভালো থাকার জন্য আমাদের এই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এবং আরেকটি বিষয়, যে আমাদের যে বর্তমানে যে মহামারী সমস্যা বা যে বৈশ্বিক সমস্যা, মানব সভ্যতার ইতিহাসের দিকে তাকালে আমরা এটা দেখতেই পাবো যে আমাদের এরকম পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমাদের সমস্যা থাকবেই, কিন্তু সেটা আমাদের মোকাবেলা করে চলতে হবে। এবং সময় কিন্তু বসে থাকতে হবে না, সেই সময়ের সাথে তাল মেলানোর জন্য নিজেকে সেভাবে তৈরি করার জন্য অবশ্যই শুধু প্রতিষ্ঠানের দিকে চেয়ে থাকলেই হবে না, তোমাদের পড়াশোনা করতে হবে। বাসায় যেভাবে তোমরা পড়াশোনা করতে পারো, অথবা অনলাইনের মাধ্যমে ক্লাস থেকে, এখন বর্তমান যুগ তো অনেক সবকিছু উন্মুক্ত বিষয়টি রয়েছে। তো তোমার যে বিষয়টি দরকার সময়ের সাথে সামঞ্জস্য মেলানোর জন্য এবং এই পৃথিবীর যে সংগ্রামের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য যে যে বিষয়গুলো রয়েছে, সেই জ্ঞানগুলো তোমাদের অবশ্যই অর্জন করতে হবে। শুধু বসে থাকলে কাজ হবে না, সেই বিষয়টি। তো আজকে আর নয়, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।